শুভ বিকাল জার্মানি, শুভ রাত্রি বাংলাদেশ। কথা বলছি নজরুল ইসলাম বিপ্লব, মুখু মুখোশ টক শোতে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের চট্টগ্রামের পরিচিত মুখ এবং বিশেষ করে সন্দ্বীপের আগামী সংসদ সদস্য প্রত্যাশী আমাদের দাদাই জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। আমাদের সাথে যুক্ত আছেন নবগঠিত নতুন দল তারুণ্যের যে নতুন জাগরণের যে দল, বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা আমরা জুলাই অভ্যুত্থানে যে দলকে পেয়েছি সেই দলের একজন নারী নেত্রী আমাদের সাথে আছেন, শাগুফতা বুশরা মিশমা। উনি হচ্ছেন যুগ্ম সদস্য সচিব এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। দুজনকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত। এবং আমাদের মুখোমুখোশটি মূলত ইনসাইট টেলিভিশনের পর্দায় দেখা যায়। আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে কিন্তু আমি আমার ফেস থেকে এটা লাইভ করছি এবং আমার ইউটিউব চ্যানেলে যেটা যাচ্ছে, পরবর্তীতে আমরা সেটা আর্কাইভ থেকে আমরা আমাদের ইনসাইট টেলিভিশনে সেটা শো করব। ধন্যবাদ আমাদের দুজন অতিথিকে। আমরা প্রথমে প্রশ্নে চলে যাচ্ছি, সরাসরি প্রশ্নে যাব। আমরা প্রশ্ন করব আমাদের নারী নেত্রীকে। প্রথমে আমাদের যেহেতু আজকের টপিক হচ্ছে রোডম্যাপ নেই নির্বাচন নিয়ে, বুশরা, আপনি জানেন হয়তো এনসিপি এবং বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক। আপনারা এনসিপি নির্বাচন চাচ্ছেন না এবং বিএনপি সেটা চাচ্ছে। আমরা একটু পরিষ্কার চাচ্ছি যে এনসিপি নির্বাচনকে বিলম্বিত করছে কেন? আপনার কি মনে হয় এই জায়গাটাতে? জি, অনেক ধন্যবাদ বিপ্লব ভাই আপনাকে আজকে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আবারও ধন্যবাদ জানাচ্ছি যে প্রথমে আমাকে মানে ছোট বোন হিসেবেই প্রথমে সুযোগ দেওয়ার জন্য কথা বলার। তো প্রথমে আমি বলবো যে আপনি যেটা বলেছেন বিএনপি এবং এনসিপির মধ্যে নির্বাচন নিয়ে দ্বন্দ্ব, হ্যাঁ, তো এই জায়গাটা আমি একটু মানে রেকটিফিকেশন দিতে চাই। দ্বন্দ্বের আসলে কোনো কিছু নেই, কারণ এনসিপি একেবারেই তরুণদের একটা দল, একেবারেই নতুন একটা দল, আর বিএনপি সেখানে হচ্ছে অনেক দিনের পুরনো একটি দল, যেটা কিনা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ফেজ গুলো তারা দেখে এসেছে, তারা ফেস করে এসেছে, এবং আমাদের দলটা কেবলই মানে পথ চলা শুরু করেছে। তো এটা হচ্ছে দুই দলের দুই রকম মতবাদ হিসেবে ধরলে আমার মনে হয় মানে ক্ল্যাশের জায়গাটা আসে না। তবে আপনি যেটা বলছেন যে এনসিপি কেন চাচ্ছে যে নির্বাচনটা দেরি হোক, আমরা একবারও বলছি না যে আমরা চাই যে নির্বাচন দেরি হোক। এনসিপি বলছে যে যে রোডম্যাপটা জনগণ দিয়েছে, নির্বাচনের রোডম্যাপ, হ্যাঁ, আমরা কিন্তু বলছি যে রোডম্যাপ আছে এবং সেই রোডম্যাপটা কিন্তু আমরা জনগণ থেকেই পেয়েছি। জনগণই বলছে যে আগে জুলাইয়ের যেই হচ্ছে গণহত্যা হয়েছে, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের জন্য হচ্ছে কি আমরা চাই যে তারা একটি বিচার পাক, তারা ন্যায্য বিচারটি পাক, এবং এরপরে আমরা চাই যে রাষ্ট্রের বিভিন্ন খাত যেগুলো কিনা বিগত 20টি বছরের ধরে একেবারেই ধসিয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করে ফেলা হয়েছে, প্রত্যেকটা রাষ্ট্রীয় খাতে যেখানে স্বকীয়তা নষ্ট করা হয়েছে, যেখানে হচ্ছে প্রত্যেকটি খাত একটি দলকে সার্ভ করার জন্য দলের হয়ে কাজ করে গেছে, গুলোর কিংবা সেই সকল সংস্থাগুলোর হচ্ছে সংস্কার হোক, সংস্থাগুলোর স্বকীয়তা ফিরে আসুক, তারা নিজেদের যে হচ্ছে পথ চলা, যে হচ্ছে রিদম, সেই রিদমেই কাজ করবে, জনগণই কাজ করবে। তারপর আমরা একটি নির্বাচনের প্রক্রিয়া দেখতে চাই। অর্থাৎ আমরা যেটা বারংবার বলে আসছি, এখনো বলছি, যে আগে বিচার সংস্কার, তারপর আমরা নির্বাচন চাই। এখানে এটা আসলে কত দিনের মধ্যে লাগবে বা নির্বাচন আমরা দেরিতে চাচ্ছি, ব্যাপারটা এমন না। আমরা চাই বিচার এবং সংস্কারটা শুরু হোক, কারণ আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন কিংবা তত্ত্বাবধায়ক সরকার বলেন, এরা কিন্তু একটা সার্টেন সময় পরে চলে যেতে হবে, হ্যাঁ, এরা হচ্ছে বেশি দিন লাস্টিং করতে পারবে না। তো সেই ক্ষেত্রে এখন যারা এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো আছে, তাদের উচিত যে এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে অ্যালাই করে কোন কোন বিচার এবং সংস্কারের কাজগুলো শর্ট টার্মে করা যাবে, কোন কোন বিচার এবং সংস্কারের কাজগুলো লং টার্মে, অর্থাৎ যদি আজকে বা কালকে একটা নির্বাচন হচ্ছে দিয়ে দিতে হয়, নির্বাচনের পরবর্তীতে এই বিচার এবং সংস্কারের ধারা পরবর্তী সরকার টেনে নিয়ে যেতে হবে। এই ব্যাপারগুলো নিয়ে অ্যালাইনমেন্টে আসুক, কাজ করুক, তারা হচ্ছে বসুক, কথা হোক, তারপর একটি নির্বাচনের হচ্ছে রোডম্যাপ আমরা এই সরকার থেকে জায়গাটাতে নেব। এই জায়গাটা আপনাকে একটু থামাবো। সেটা হচ্ছে যে
অনেক দল সেটা দাবি করছেন এবং রাজনৈতিক অনেক বিষয়ে সমালোচনা উঠছে যে বর্তমান সরকার আপনাদেরকে সুবিধা দিতে কিন্তু এই নির্বাচনটাকে বিলম্বিত করছে, এরকম এরকম অনেক কিছু হয়েছে। পাশাপাশি আরেকটা অভিযোগ এসেছে যে আপনাদের রাজনীতি, যেটা নতুন দলের যে রাজনীতি, সেটা হচ্ছে বাংলা মোটর টু ফেসবুক, এবং এই জায়গাটা থেকে সেই জায়গাটা থেকে বাংলা মোটর টু ফেসবুক আপনাদের কোনো মাঠ পর্যায়ে কোনো বিস্তার নেই, মাঠ পর্যায়ে কোনো জনসংযোগ নেই। বিএনপি সেটা আছে, অন্য দল আছে, সেই জায়গাটা থেকে এই সরকার কি সেটা চাচ্ছে যে আপনাদের মাঠ পর্যায়ে সংযোগ দেওয়ার আগ পর্যন্ত টি টি করে আপনাদের পাশে একটু পিছন থেকে দাঁড়াবে, এরকম কোনো কিছু কিনা? এটা আসলে অনেকেই হচ্ছে বলে থাকে যে আমরা কিংস পার্টি কিংবা সরকার আমাদেরকে নানানভাবে ফ্যাসিলিটি দিয়ে যাচ্ছে, বাট এটা টোটালি একটা রং ধারণা। এটা টোটালি ভুল যে সরকার আমাদেরকে ফ্যাসিলিটেট করে যাচ্ছে আমরা কিংস পার্টি। আমরা জোরালো ভাবে চ্যালেঞ্জ করে বলতে পারবো যে জাতীয় নাগরিক পার্টি কোনো কিংস পার্টি না। সরকার থেকে কোনো ধরনের পেট্রোনাইজেশন জাতীয় নাগরিক পার্টি পাচ্ছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, জাতীয় নাগরিক পার্টি ফর্ম হয়েছে কেবলমাত্র 2 থেকে 2.5 মাস। তো এই সময়টাতে আমরা নানানবিধ আপনার আলোচনায় গিয়েছি, নানাবিধ ভাবে মানুষ কি চাচ্ছে সেইগুলো আলোচনায় পর্যালোচনায় গিয়েছি। এরপরে আপনি দেখবেন যে গত সপ্তাহে আমাদের কেবলমাত্র দক্ষিণাঞ্চল থেকেই যে গণসংযোগের ব্যাপারটা সেটা কিন্তু শুরু হয়েছে। আপনি দেখেছেন চট্টগ্রাম, পুরো চট্টগ্রাম জেলা দিয়ে শুরু করেছে হাসনাত আব্দুল্লাহ, সে গণসংযোগ করে গেছে। উত্তরাঞ্চলে সার্জিস গণসংযোগ করছে এবং ঢাকা মহানগরীতে আমাদের শ্রদ্ধেয় যে আহ্বায়ক আমাদের দলের নাহিদ ইসলাম, সে কিন্তু গণসংযোগ করছে। তো হয়তোবা একটা নতুন দল হিসেবে মনে হতে পারে যে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু 2.5 মাস আসলে খুব বেশি দেরি কিনা এটাও একটা প্রশ্ন এখানে, যে গণসংযোগের মতো ব্যাপারগুলো হচ্ছে গিয়ে শুরু করার ক্ষেত্রে। আমার মনে হয় যেহেতু শুরু হয়েছে, যদি আমি কথার খাতিরে ধরেও নেই যে অনেক বেশি দেরি করে ফেলেছি আমরা, 2 মাস 2.5 মাস লেগে গেছে, বাট স্টিল যখন গণসংযোগটা শুরু হয়েছে আমরা মানুষের যে পরিমাণ মানে আস্থা ভরসার জায়গা থেকে মানুষের সমর্থন পাচ্ছি, আমার মনে হয় এই জিনিসটাকে আমরা ইতিবাচক ভাবে নেওয়াটা আমাদের জন্য ভালো হয়। জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। আপনাদের সার্জিস বিশাল গাড়ি বহর নিয়ে শোডাউন দিচ্ছে, তারপর আপনাদের 5 স্টার হোটেলে মাত্র কয়েকদিন আগে শুরু করলেন। আপনাদের প্রশ্ন উঠেছে যাদের মোবাইল কেনার টাকা ছিল না তারা বড় বড় হোটেলে ইফতার পার্টি করে, এরকম একটা হয়েছে। আপনাদের তানবীরের নামে কিন্তু দুর্নীতির অভিযোগ এসেছে, এবং আপনাদের বিশেষ করে আরো অনেকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগগুলো আসছে। আমরা সেই বিষয়টা আমরা একটু পরে জানবো। তারপর আমরা ফিরে যাচ্ছি জনাব বেলায়েত সাহেবের কাছে। জনাব বেলায়েত সাহেব, আমরা আপনাকে প্রশ্ন করব, এবং আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ। কেন বিএনপি নির্বাচন দরকার? বিএনপি কেন নির্বাচন যাচ্ছে? কি এত তাড়াহুড়া যে এই সরকারকে সময় দেওয়া যায় কিনা, কিংবা এই সরকার কতটুকু আপনাদের থেকে সময় নেওয়া দরকার? এত তাড়াহুড়া কেন জনাব বেলায়েত? বিপ্লব সাহেব, আপনাকে ধন্যবাদ। এবং বিশেষ করে নাগরিক এনসিসির যিনি যুগ্ম সদস্য সচিব বুশরা, তাকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনার মাধ্যমে যারা দেশ বিদেশ থেকে শুনছে সেই দর্শকদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আপনি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমাদের দলের চেয়ারম্যান আমাদের প্রয়াত রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল রাজা, সার্কের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে এই দেশে রাজনীতির যে নতুন ধারা সৃষ্টি করেছেন। আমরা সেই দলের অনুসারী হিসাবে আমরা মনে করি সবকিছুর মূলে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসীন রাজনৈতিক দল বা ক্ষমতাসীন দল তারাই জনগণের মতামত নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। সেই হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই নির্বাচনের কথা বলে। এখন প্রশ্ন আসছে, যেমন প্রধান উপদেষ্টা মহোদয় তিনি জাপান সফরে বলেছেন মাত্র একটি রাজনৈতিক দল ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাই।
কিন্তু আজকে প্রমাণিত হয়েছে, আজকে ওনার সাথে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে আজকে 26টির মতো বক্তা বক্তব্য রেখেছেন। সেখানে 23টি রাজনৈতিক দল ডিসেম্বরের ভিতরে নির্বাচনের কথা বলেছে। বাকি 2টি দল তারা মার্চের ভিতরে নির্বাচনের কথা বলেছে। আর নতুন দলটি, যেটা আমাদের এই নেত্রী যিনি এখানে উপস্থিত আছেন, ওনাদের দল, ওনারা আপনার জুলাইয়ের পরে নির্বাচনের কথা বলেছে। এখন প্রশ্ন আসছে, আমরা কেন নির্বাচনের রোড ম্যাপের ডিমান্ড করেছি? আমরা বিপ্লব সাহেব, জি শুনতে পাচ্ছি আমার শুনতে পাচ্ছি আমরা কেন নির্বাচনী রোড ম্যাপের কথা বলেছি? স্বাভাবিক কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি ইতিমধ্যে 7 মাস অতিক্রম করেছেন এবং এই দীর্ঘ সময়ে প্রায় 9 মাস অতিক্রম করেছেন। দীর্ঘ সময়ে কিন্তু যে পরিমাণ সংস্কার যেভাবে করার কথা উনি সেটা করতে পারে নাই। কারণ আমরা বারবার বলেছি যে মূলত 2-3টি বিষয়ে সংস্কার করে, যেটা বিচার প্রক্রিয়া, এটা চলমান প্রক্রিয়া। বিচার প্রক্রিয়াটা যেহেতু আরম্ভ হয়েছে, এটা নির্বাচিত সরকার যারাই আসে তারাই এই প্রক্রিয়া অব্যাহত রাখবে এবং নির্বাচন কমিশনের সংস্কার সহ এই জায়গায় সংস্কার নিয়ে যখন কথা আসলো, অনেক সমালোচক কিংবা অনেক রাজনৈতিক বিশ্লেষক সেটা বলছেন যে যেটা হচ্ছে বিএনপির ইতিমধ্যে ক্ষমতায় দ্বারপ্রান্তে, এমন চিন্তা থেকে রাজধানী থেকে একেবারে গ্রাম পর্যন্ত দলটির নেতা কর্মীদের মধ্যে অনেক আধিপত্য বিস্তার, চাঁদাবাজি কিংবা অনেক অনিয়মের অভিযোগ আছে। এবং এই জায়গায় প্রশ্ন করা হচ্ছে, দলটির নেতারা মনে করছেন এনসিপির প্রতিপাদন মনে করছেন নির্বাচন অনুষ্ঠানে যত দেরি হবে দলের নেতা কর্মীদের সামলানো তত বেশি কঠিন হবে। এরকম কোন বিষয় কিনা আপনাদের এই জায়গাটা? এখন বিপ্লব সাহেব, আমার বোন এখানে উনি বলেছেন যে এই নতুন দল সরকারের পৃষ্ঠপোষকতায় নাই। আমি যদি আপনাকে বলি এই দলটি আদৌ আসলে সরকারের পৃষ্ঠপোষকতায় আছে কি নাই? বিষয়টা হচ্ছে যে আপনাদের সামলানো কঠিন কিনা নেতা কর্মীদেরকে, এই জন্য আপনারা না, আমাদের শুনেন, দীর্ঘ আপনি জানেন বিপ্লব সাহেব 15.5 বছর, 111-এর 2 বছর, 17.5 বছর আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বিশাল রাজনৈতিক দল। এর অগণিত নেতা কর্মী, আপনি ওয়ার্ড লেভেল হইতে বাড়ি হতে আরম্ভ করে সর্বোচ্চ জায়গা পর্যন্ত এই দলের নেতা কর্মীরা ছড়িয়ে ছিটে আছে। 2 সাইড 10টি বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আপনি ওভারঅল মূল্যায়ন করা এটা সঠিক নয়। এটা বিশ্লেষকদের মূল্যায়ন, যারা রাজনীতি বিশ্লেষণ করে তাদের মূল্যায়ন, এটা আমার কথা না, এটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন বিষয়ে কোট করেছি। আপনি বিশ্লেষকদের মূল্যায়ন, আপনি আজকের মূল্যায়ন দেখেন, গতকালকের মূল্যায়ন দেখেন, মূল্যায়নের অনেক শ্রেণীভেদ আছে। একটা বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে বিএনপিতে কালিমা লাগানোর জন্য অনেক কিছু তারা কথাবার্তা বলে বেড়াচ্ছে। তাদের কালিমা কি এত সস্তা যে কালিমা? না, তারা ডেফিনেটলি হয়তো কোনো পার্টিকুলার রাষ্ট্রের ইন্ধনে অথবা কোনো অপরাজনীতির ইন্ধনে অথবা কোনো পরাশক্তির ইন্ধনে তারা এই জাতীয় কার্যক্রম করে যাচ্ছে। ঢালাও ভাবে মিথ্যার পর মিথ্যা কথা বলে যাচ্ছে। এটা আপনি নিজেও জানেন, যেহেতু আপনি সাংবাদিকতা করেন। প্রতিনিয়ত খুনের ঘটনা, প্রতিনিয়ত চাঁদাবাজির ঘটনা। এই যে আপনাদের চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের একজন নেতাকে কয়েকদিন আগে যেটা চাঁদাবাজির জন্য একটা শিল্প কারখানা প্রতিষ্ঠানে কয়েকদিন, এটা আমাদের ইনসাইট টেলিভিশন রিপোর্ট করেছে। এবং আপনার সংসদীয় আসন সন্দীপবাবু আপনারা দেখেছেন 2-3টা মার্ডার হয়েছে। আপনি এই কথা যদি বলেন, নাহিদ সাহেবের পিএ 150 কোটি টাকা নিয়ে 150 কোটি টাকা তসরুফ করেছে। ওনাদের আসিফ সাহেবের এপিএস উনি নিয়ে গেছে 1.5-200 কোটি টাকা। এগুলা তো রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে। আপনাদের নেতা কর্মী, বিশেষ করে আসিফ সাহেবের যে অভিযোগটা দিয়েছেন, এই অভিযোগটা আপনি কিভাবে দেখছেন যে বেলাল সাহেব অভিযোগটা দিয়েছেন? দেখেন, আমাদের বিপ্লব ভাই, আপনি কি প্রশ্ন আমাকে করেছেন?
আপনাকে করছি যেটা হচ্ছে জনাব বেলাল সাহেব, আপনি প্রশ্নটা একটু আবার করেন, যে এই জিনিসটা আবার বলেন যে আসিফ সাহেবের যে বিষয়টা, যেটা ওনার পিএস এর কথা কিংবা নাহিদ সাহেবের পিএস এর কথা যেটা বললেন। আপনি আপনি আমাদের যিনি স্থানীয় সরকার এবং ক্রিয়া উপদেষ্টা, যেটা আমরা সবাই বলি 5ই আগস্টের ফসল, সেই 5ই আগস্টে এই জাতীয় একটা প্রেক্ষাপট হওয়ার কারণেই তো আসিফের মতো একজন ইয়াং ছেলে উপদেষ্টাতে মনোনীত হয়েছে, তাই নয় কি? তার বাবা কুমিল্লাতে ঠিকাদার হতে হবে কেন? সেটা না, আপনার একটা অভিযোগ ছিল মনে হয় ওনাদের পিএসএ কি দুর্নীতি করেছে, সে বিষয়ে আমরা একটা অভিযোগ ছিল, সেই জায়গা হ্যাঁ, থেকে অভিযোগ ওনার এপিএস 150 কোটি টাকা 200 কোটি টাকা তসরুপ করেছে। এটা সারা মানে পত্র পত্রিকায় সবকিছুতে আজকে টক অফ দা বাংলাদেশ। একইভাবে এনসিপি নিবে কিনা এবং একইভাবে নাহিদ সাহেবের যিনি পিএ ছিলেন, আপনি নাহিদ সাহেবের যিনি পিএ এই আতিক মুর্শেদ, সেই এই আপনার থেকে নগদ থেকে 150 কোটি টাকা নিয়ে গেছে তার ওয়াইফ সহ। আজকে দুদুকে তাদেরকে তো গতকাল তলব করেছে। যদি একটা নতুন দল, আমরা ওনাদের কাছ থেকে অনেক কিছু আশা করি, একটা পথ পরিবর্তনের পর এই ইয়াং ছেলেরা যে দল করেছে সেই দলে একটা কমিটমেন্ট থাকবে, ফিউচারে এই দল যদি ভালো কাজ করে হয়তো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতেও পারে। কাজে আমরা অনেক কিছু প্রত্যাশা করি তাদের কাছে। এখানে আমার বোন আছে, সেও হয়তো এই দলের মাধ্যমে একদিন সেও দেশে ভালো জায়গার নেতৃত্ব দিবে। কিন্তু আমরা এই মাত্র এই প্রতিষ্ঠা হওয়ার 3 মাসের ভিতরে তাদের যে স্বরূপগুলা দেখতেছি, হাসনাত চট্টগ্রাম এসেছে, তারপরে সাজিদ আপনি যেটা বলেছেন 100টা গাড়ির বহন নিয়ে গেছে, হাসনাত প্রাডু গাড়িতে সরে ঘোরাঘুরি করছে, বা ছাত্র অবস্থায় তাদেরকে হোস্টেলে দেখেছি। বেলায়েত ওটা আপনার হয়তো আপনার বয়সের সময় সেটা পান নাই, এখন আধুনিকায়নের যুগ, এখন হয়তো গাড়ির যে বিস্তার, গাড়ির যে জায়গাটা সেটা হয়তো বিস্তৃত হচ্ছে, এবং এই জায়গাটাকে জনাব মিশমা আপনি কিভাবে দেখছেন? জনাব বেলাল সাহেব কিন্তু অভিযোগ দিচ্ছে আপনাদের যে গাড়ির বহর, তারপরে এই ধরনের দুর্নীতি, এই জায়গাটা আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আসলে এই প্রশ্নগুলো অনেকদিন ধরেই হচ্ছে এবং চর্চায় আছে, এবং বারংবার কিন্তু যাদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে তাদের থেকে প্রশ্নও চাওয়া হচ্ছে, তারা কিন্তু উত্তরও দিচ্ছে। যেমন প্রথমেই যদি আমি আসি সার্জিসের গাড়ি বহরের ইস্যুটাতে, সার্জিসকে যেভাবে হচ্ছে জনগণ প্রশ্ন করেছে, সার্জিস উত্তর দিয়েছে। একই সাথে যখন নাগরিক পার্টির ফোরামে সাধারণ সভায় যখন হচ্ছে সকল সদস্য তাকে প্রশ্ন করে, সে কিন্তু প্রমাণ সহকারে আমাদেরকে উত্তরটা দিয়েছে, এবং সে বলেছে কিভাবে তার পারিবারিক ভাবে সে হচ্ছে টাকাটা কালেক্ট করে, তার পরিবার কিভাবে তাকে সমর্থন দিয়েছে, এবং এই যে না বুঝিয়ে হয়তোবা পরিবারের সমর্থনের যে টাকা সেটা ব্যবহার করার জন্য সে কিন্তু ক্ষমা প্রার্থী। তাহলে দেখেন একটা ব্যাপার, সে কিন্তু ব্যবহার করছে পরিবারের টাকা। আমি স্বাগতা বুশরা মিশমা এই 10 মাস নাগরিক কমিটি এবং নাগরিক পার্টি সহ যেভাবে কাজ করছি, আমি নিজের টাকায় নিজের বেতনে আসে। আমাদের যেহেতু জায়গা স্বচ্ছ, আমাদের পরিবার থেকে আমরা টাকা নিচ্ছি, পরিবার থেকে টাকা নিয়ে আমরা পার্টি চালাচ্ছি, কিংবা নিজের বেতনের টাকা দিয়ে পার্টি চালাচ্ছি, আমাদের সেখানে উত্তর দেওয়ার ক্ষেত্রে কিন্তু কখনো আপনারা দ্বিধাবোধ দেখবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, নাহিদের পিয়ের যে আতিক মোর্শেদের কথা বারবার আসছে বিগত 2 দিন, নাহিদ নিজেও সেটা নিয়ে কিন্তু ক্লারিফিকেশন দিয়েছে। একটি দলের আহ্বায়ক সে কিন্তু দ্বিধাবোধ ছাড়াই ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু তার হচ্ছে ক্লারিফিকেশন দিয়েছে। তো এই বিষয়টা নিয়ে যদি আরো বেশি ক্লারিফিকেশন প্রয়োজন হয়, আমি সাজেস্ট করব নাহিদের সাথে আমরা সরাসরি একটি মিটিং দিতে পারি, অথবা যে কোনো একটি লাইভ প্রোগ্রামে আমরা নাহিদকে নিয়ে এসে তার থেকে কিন্তু জিজ্ঞেস করতে পারি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, নাহিদের মধ্যে বিন্দু মাত্র দ্বিধাবোধ আপনি দেখবেন না যে আতিক মোর্শেদ নাহিদের যে সময়টাই পেয়েছিল সেই সময়টাই কিন্তু কোনোভাবেই নাহিদের পেট্রোনাইজেশনের মাধ্যমে এত টাকা কিন্তু নিয়েছে, এই ধরনের কোনো প্রমাণ বলেন, এই ধরনের কোনো কথা বলেন, সেগুলো কিন্তু আপনারা পাবেন না। এরপর আসেন হচ্ছে আসিফের কথায়। আমরা কিন্তু এনসিপি থেকে বারংবার বলছি, আসিফ কিংবা মাহফুজ এই দুইজন কিন্তু এনসিপির কোনো প্রতিনিধি না। আসিফ এবং মাহফুজ দুইজনই কিন্তু হচ্ছে জনগণের প্রতিনিধি। জনগণকে প্রতিনিধিত্ব করার জন্যই তারা কিন্তু আজকে সরকারে এসেছে, এবং তারা কিন্তু
খুব ভালোভাবে জনগণের প্রতিনিধিত্ব করে যাচ্ছে, চেষ্টা করছে, আমি বলবো বিপ্লব চেষ্টা সাহেব, করছে বিপ্লব জি এই সাহেব, বিষয়ে। আমি আমি বুশরার এই প্রশ্নের জবাবে আমি একটু বলতে হয় যে নাহিদ উত্তর দিবেন দাদা, একটু বলবে যদি আপনার শেষ জি, করি। দাদা কি বলবে? আমি এই পয়েন্টার বুশরার এই পয়েন্টার একটা রিপ্লাই দিতে চাই যে এনসিসির যিনি প্রধান নাহিদ ইসলাম বলেছে যে আসিফ এবং মাহফুজ তারা এনসিসির কেউ না, এই কথা নাহিদ ইসলাম বলেছে। কিন্তু আমরা আমরা গত পরশুদিন রাত্রে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনি বিপ্লব সাহেব দেখেছেন কিনা, যে গুলশানের একটা অভিজাত রেস্টুরেন্টে এই সাদা পোশাকে আসিফকে মুখে লাগিয়ে সেই রেস্টুরেন্টে ঢুকতে দেখা গিয়েছে এবং সেখানে নাসির পাটোয়ারি উপস্থিত ছিল এবং এনসিসির অনেক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিল। তার মানে এটা কি মনে হচ্ছে, এটা কি বুশরা কি স্বীকার করবে না যে পদ্মার অন্তরালে সব ঠিক হয়, উপর দিয়ে শুধু লেওয়াসটা বাংলাদেশের মানুষকে 18 কোটি মানুষকে ঘুমে রেখে এই জাতীয় কার্যক্রম পরিচালনা করানো হয় কি? না না, আমি বিপ্লব ভাই আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই প্লিজ। হ্যাঁ, আমি একদম টু দ্য পয়েন্টে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি। প্রথম কথা যেটা বলেছেন, আমি যদিও চট্টগ্রামে থাকি, আমি আপনার এলাকারই মেয়ে। তো প্রথম কথা যেটা, যে চট্টগ্রামে থাকি, গুলশানে আদতে তারা গিয়েছে কিনা এই জিনিসটা আমি জানি না। আমি যতটুকু জানি একটা কর্মশালা ছিল, সেই জন্য যেতে হতে পারে নাহিদদের। এরপরেও যদি প্রোগ্রামের শেষে নাসির পাটোয়ারির উপস্থিতিতে যদি আসিফ মাহমুদ যায়, তো সেটা যে একেবারেই দলগত কারণে কিংবা সাংগঠনিক কারণে যাবে, এই জিনিসটা আসলে বলতে আমার একটু বিপত্তি আছে। কেন বলছি, আপনি যদি আন্দোলনের আগে ফিরে যান, আপনারা দেখবেন যে এই যে নাসির পাটোয়ারি, আজকের নাসির পাটোয়ারি, কিংবা নাহিদ ইসলাম, কিংবা গিয়ে আপনার সিফাত, এরা সবাই কিন্তু রুমমেট ছিল, এরা সবাই ব্যাচমেট ছিল, এরা আগে পরে গিয়ে গণশক্তি করেছিল, তারা নানান ভাবে একজন আরেকজনের সাথে কানেক্টেড। তার মানে এখন এই না যে একজন উপদেষ্টা হয়ে গেল, একজন দলের প্রধান হয়ে গেল, তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হতে হবে। তারা তাদের ব্যক্তিগত জায়গা থেকেও একটা রেস্টুরেন্টে গিয়ে কথা বলতে পারে, কিংবা যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারে। এটা টোটালি একটা ব্যক্তিগত কাজ। এখন শুধুমাত্র দেখা করা মানে যে সংগঠনের স্বার্থে কিংবা এক লেবাস ধারণ করে অন্য কাজ করছে, ব্যাপারটা এমন না। যদি লেবাসের প্রশ্নে আমি চলে যাই, সেখানে আমি আরো দুটো জিনিস দেখাবো। তবে তার আগে আমি হান্নান মাসুদ এবং তানভীরের পয়েন্ট গুলো একটু ক্লিয়ার করে যাই। তানভীর নিয়ে যখন নানাবিধ বিভিন্ন ধরনের আপনার অপকর্মের প্রমাণ আসছে, কিংবা অপকর্মের বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে, দল থেকে কিন্তু তানভীরকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার না, এটা অব্যাহতি দেওয়া হয়েছে, এখনো এটা তদন্ত চলছে এবং অতি শীঘ্রই আমরা হয়তোবা ফলাফলটি পেয়ে যাব। এবার আসেন হান্নান মাসুদের কথায়। হান্নান মাসুদকে কিন্তু শোকজ করা হয়েছে। সে যে কাজটি করেছে তার জন্য দল থেকে সাধারণ মিটিং এর মাধ্যমে সকলের সম্মুখে তাকে শোকজ করা হয়েছে এবং সেও কিন্তু সেটার উত্তর দিয়েছে। তো উত্তর দেওয়ার ফলে আমরা দেখেছি হান্নান মাসুদ আসলে তারা কি আওয়ামী লীগের ছিল না কিসের ছিল সেই ব্যাপারে অবগত ছিল না। খুব সম্ভবত এলাকার বা এরকম কোনো একটা পয়েন্টে হান্নান মাসুদ তার ক্লারিফিকেশন দিয়েছে এবং সেটা গৃহীতও হয়েছে। এবার আসেন, যদি এবার আমি লেবাসের কথা বলি, আমি আসলে প্রত্যেক দিনই একটু পেপারে চোখ বুলাই। তো আমি যদি 31 তারিখ, 1 তারিখ এবং আজকে 2 তারিখ, 3 দিনেরই আমি যদি গিয়ে পেপারে একটু চোখ বুলাই, এখানে আমি কয়েকটা পয়েন্ট একটু আপনাকে পড়ে শোনাতে চাই। প্রথমে 31 তারিখে বলা হয়েছে আক্রমণ বাড়াচ্ছে বিএনপি, রাজনৈতিক দল ও সরকারের মধ্যে বোঝাপড়া দরকার, ভোটের রোডম্যাপ ঘোষণা হলে অনিশ্চয়তা কেটে যাবে। এটা ছিল 31 তারিখের। এবার আসেন 2 তারিখের। 2 তারিখের যেই গিয়ে কথা, নিউজটা কোথায়? আচ্ছা, 2 তারিখের নিউজটা আমার চোখে আপাতত পড়ছে না, এটাই আসেন 1 তারিখের যে নিউজ, সেখানে আমি একটু দেখাই। এখানে বলছে বিএনপি নেতাদের শেল্টারে ফিরছেন পলাতক আওয়ামী চেয়ারম্যানরা। এটা কিন্তু আমার বানানো কোনো নিউজ না, এটা দেখেন, এটা কিন্তু একটা পাবলিশড নিউজ। হ্যাঁ, এই যে
এখানে কিন্তু বলা আছে যে বিএনপি নেতাদের শেল্টারে ফিরছে পলাতক আওয়ামী চেয়ারম্যানরা। লেবাসের কথা যদি আসে জাতীয় স্বার্থের ক্ষেত্রে, তাহলে আমি বলবো ব্যক্তিগত স্বার্থ বাদ দিয়ে এই ধরনের স্বার্থ, জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা একটু আসি। যে বিএনপির লেবাস ধরে কেন আজকে আওয়ামী লীগদেরকে ফেরত আনা হচ্ছে, কেন পুনর্বাসনের জন্য 40 লাখ টাকা পর্যন্ত অফার করা হচ্ছে, কেন সবচাইতে বেশি পুনর্বাসন ঘটছে মনিরাম চৌগাছা এবং কেশবপুরে, এবং আরো কিনা আপনাদেরকে যখন প্রশ্ন করা হচ্ছে আপনারা নানান ধরনের কথা বলে এড়িয়ে যাচ্ছেন। লেবাসের কথাটা আসে ঠিক জাতীয় স্বার্থের ক্ষেত্রে। আপনি কাইন্ডলি বেলায়েত ভাই আমাকে এই প্রশ্নটার উত্তর দিয়ে যাবেন, কেন বিএনপি টানা 17 থেকে 20 বছর নির্যাতিত হওয়ার পরেও কেন হচ্ছে গিয়ে আজকে তারা আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে? কিভাবে আওয়ামী লীগ হচ্ছে আজকে বিএনপি লেবাসে আবার পুনর্বাসিত হচ্ছে? এই জিনিসটার উত্তরটা আমি চাই। আপনি উত্তর চাচ্ছেন, আমি উত্তর দিচ্ছি, আপনি একটু শুনেন। অবশ্যই গতকালকে এই ফিরোজপুরের সাবেক অর্থাৎ দেলোয়ার হোসেন সাইদি সাহেব যে এলাকার এমপি ছিলেন, সেখানে তথাকথিত ভোটারবিহীন নির্বাচনের এমপি অ্যাডভোকেট আপনার মৎস্য পশুপালন মন্ত্রী ছিলেন। উনি ওনার একটা লাইভ সম্প্রচারণ হয়েছে, আপনারা দেখেছেন কিনা? যদি দেখে থাকেন, সেখানে আপনাদের এক সমন্বয়ক ওনাকে এই নেম ভবন থেকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে, কোট অ্যান্ড কোট। আপনি হান্নান মাসুদের কথা বলেছেন, যে কোনো ভাবে হোক বিভাগীয় কমিশনারের এখানে ওনার সাথে আমার দেখা হয়েছে। উনি বলেছে যে ওনার একটা টিনের ঘর ছিল, সেই ঘর এক পর্যায়ে মাটিতে ডেবে গেছে। ওনার বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, উনি পেনশনের টাকা 10,000 টাকা করে পেতেন, উঠে দিয়া পরিবার চলত, সেটাও বদ্ধ হয়ে গেছে। রাতারাতি আলাউদ্দিনের প্রতি কোত্থেকে আসছে হান্নান মাসুদের। ওনার এখন যে চলাফেরার স্টাইল, উনি যখন হাতিয়া গেল, হাতিয়াতে যে শোডাউন। আপনার কাছে বুশরা আপু প্রশ্ন করেছে যে আশ্রয়ে শেল্টারে আপনারা যেভাবে জামাই আদর করে আমি আপনাকে পরিষ্কারভাবে বিপ্লব সাহেব বলি, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান স্পষ্টভাবে ঘোষণা করেছে, বিএনপিতে কোনো আওয়ামী লীগ, কোন এই অপশাসনের সাথে জড়িত যারা, তাদেরকে সম্পৃক্ত করার কোনো সুযোগ নাই। এটা একদম পরিষ্কার ভাবে উনি বলে দিয়েছে। এবং আমি চ্যালেঞ্জ করতে পারি যে কোথায়ও কোনো আওয়ামী দোসরকে আমরা বিএনপিতে জায়গা দিই নেই। স্বাভাবিক কারণে মাঠে যারা ছোট নেতা কর্মী, তারা কোথায়ও না কোথায়ও গিয়ে একটু আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করে। এটা আপনি বিপ্লব সাহেব নিজেও জানেন, আপনি শুনতে পারছেন, আপনি দেখেছেন। যারা সাধারণ ভোটার, হয়তো সাধারণ সমর্থক ছিল, এই জাতীয় লোক এলাকায় টিকে থাকার জন্য সেখানে যাদের অবস্থান ভালো, তাদের সাথে তারা লেয়াজু করে চলতে চায়। এটা অনেকে জামাতের সাথে এখন জড়িত হয়েছে, অনেকে এনসিসির সাথে হয়েছে। এনসিসি যেহেতু সারা বাংলাদেশে এখনো কোনো কিছু সৃষ্টি করতে পারে নাই, ওনারা যে কারণে, আপনি নিজেও জানেন বিপ্লব সাহেব, আপনি এই দলের সাথে সম্পৃক্ত ছিলেন, যদিও কিছুদিন আগে আপনি পদত্যাগ করে আপনি সাংবাদিকতার পেশাটাকে উত্তম পেশা হিসাবে নিয়েছেন। আমি এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি বুশরাকে কথা বলবো, বুশরা যেহেতু চট্টগ্রামের মেয়ে বা চট্টগ্রামে থাকে, আমি বুশরাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে বুশরার ভিতরে মোটামুটি কমিটমেন্ট, এমন সেই কমিটেড। এই কথা স্বীকার করতে হবে যে এনসিসি যে উদ্দেশ্যে, যে আদর্শে গঠন করা হয়েছে, আমরাও মনে করেছি। আপনারা যদি মনে করেন যে 5 তারিখের পথ পরিবর্তন আপনারা করেছেন, এই কথা সঠিক নয়। আমাদের প্রিয় নেতা না, এনসিসির কিছু নেতা, যেমন আমরা বলবো যে বুশরার যে বয়স, আমাদের বয়স বা বিএনপি সিনিয়র নেতাদের বয়স, সবকিছু মিলিয়ে এই যে নাসির পাটোয়ারি,
আমাদের সিনিয়র নেতাদের সম্পর্কে যেটা দিয়ে উদ্যত্তপূর্ণ আচরণ করেছে, না ওটা তো এটা আপনারা প্রস্তাব করে তো বাসায় দিচ্ছেন এনসিপি কে। আমরা প্রস্তাব করে পুরো বিএনপি কে আপনারা বাসায় দিচ্ছেন, বিএনপি কে ওরা দাঁড়ালে বিএনপি মাঠে থাকতে পারবে না, এই যে বাচ্চাদেরকে যে হুমকি দামকি দিচ্ছেন এটা তো আপনারাও করছেন যারা বেরাত সাহেব। না কথা কেন হচ্ছে? কথা বিপ্লব সাহেব, আমার কথা আগে শুনতে হবে, তারপর যা আপনি বলবেন যদি আমার কোথায় ব্যর্থ হয়। আমি বলতে চাইছি বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, আপনি অস্বীকার করার কোনো জো নাই, আপনি অস্বীকার করেও কোনো লাভ হবে না। ভোটের রাজনীতিতে বিএনপি ইজ দ্য বিগ ফ্যাক্টর। যেমন আমাদের এই উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা কমিটির যে মিটিং হয়, সেখানে অনেক টাইমে উপজেলা নির্বাহী অফিসার বলে যে জামাত একটা ডিসিপ্লিনারি দল। তো আমি তখন ইয়ানু সাহেবকে বললাম, ইয়ানু সাহেব, জামাতের লোক হলো সন্দীপে 10,000-15,000, সেটা সন্তেশপুর হয় এই পরিমাণ লোক, সারিক্ষেত্রে এই পরিমাণ লোক, আর বিএনপি লক্ষাধিক লোক। কাজে একটা পরিবারে যেখানে সন্তান 12 হইতে 15 জন, সেখানে 2-1টা দুষ্ট সন্তান থাকতেই পারে। তো এই দুষ্ট সন্তানদের জন্ম নিয়ন্ত্রণ করেন না কেন আপনারা? আপনারা জন্ম নিয়ন্ত্রণ ফিল খাওয়ানো দরকার তো। আপনারা যদি এভাবে যদি দুষ্ট সন্তান জন্ম দিতে থাকেন তাহলে আমি বিপ্লব সাহেব, যদি বিএনপি বাংলাদেশে প্রায় অধিকাংশ লোক বিএনপির সাথে সম্পৃক্ত, এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, বিএনপি টোটাল জনগোষ্ঠীর 60-70% বিএনপির সাথে সম্পৃক্ত এখন। কাজে এখানে জন্ম নিয়ন্ত্রণের বিষয় না, এটা ব্যক্তি কেন্দ্রিক বিষয় না। আমি আপনাকে যে কথা বলতে চাই, বুশরারা নতুন দল করেছে, তারা তাদের আইডিওলজি নিয়ে, তাদের চিন্তা চেতনা নিয়ে এগিয়ে যাক। আমরা প্রধান নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে আজকে আমাদের প্রতিনিধি দলের প্রধান, আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আমরা চাই ডিসেম্বরের ভিতরে নির্বাচন, এবং একটা রোড ম্যাপ দিয়া জাতিকে নিশ্চিত করুক যে আমরা এই সময়ের ভিতরে নির্বাচন করতে চাই। এর ভিতরে প্রয়োজনীয় যে সংস্কারগুলা, সেগুলো আমরা এর ভিতরে করা যায়। আপনি জানেন ভাই, এখানে আমরা প্রশ্নটা মানে আশাটা কিভাবে করতে পারি বেলায়েত ভাই? কারণ প্রথমে আমার ক্ষুদ্র মস্তিষ্কে আরেকটু ক্লারিফিকেশন দরকার আপনার থেকে। সেটা হচ্ছে, আপনি যেটা বললেন যে আসলে দুষ্ট সন্তান থাকবে, তার মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যাপারটাকে কি আপনি জাস্টিফাই করছেন কিনা, এটা একদম হ্যাঁ নাতে আমাকে একটু উত্তর দিতে হবে। আমি বলতেছি আমাদের পরিবারটা বড় পরিবার, আমাদের পরিবারের মধ্যে 2-1 এদিক ওদিক করতে পারে, সেটা আমরা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতেছি। আওয়ামী লীগ পুনর্বাসনের তো প্রশ্নই আসে না। আওয়ামী লীগের ব্যাপারে, ফ্যাসিস্টদের ব্যাপারে আপনারা বুঝছে, আপনার বয়স কত? আমি দীর্ঘ 17-18 বছরে আমার পায়ে ডান্ডা বেরি লাগানো হয়েছে, আমাকে রিমান্ডে নিয়ে পিঠের উপর লাঠির আঘাত করেছে। কাজেই আপনি যেটা বলেন এই ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন, আমরা জীবিত থাকতে বিএনপি কোন ফ্যাসিস্টকে পুনর্বাসন করবে না। আমার 24টা মামলা, ডাক্তার শাহাদাত হোসেনের মতো লোক, তার কতগুলো মামলা আপনি জানেন। একের পর এক আমাদেরকে কারাগারে নিয়ে বারবার নির্যাতন করা হয়েছে, বারবার আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা আগে আমাদের বিএনপি নেতাকর্মীদের ইতিহাস জানুন, তারপরে আপনারা আমাদের সম্পর্কে মূল্যায়ন করবেন। আমরা যেটা বলতে চাই, আমরা যেটা বলতে চাই, ফ্যাসিস্টদের বিচার হোক, এটা আমরাও চাই, আপনারাও চান। কিন্তু আমরা আমাদের সাথে আপনাদের ডিফারেন্স কোথায়? আপনারা এখনো সাংগঠনিক ভাবে তৈরি হইতে পারেন নাই, বিধে আপনারা কালক্ষেপণ করতে চাচ্ছেন। আর আমরা বলতেছি একটা ইন্টেরিয়াল গভর্নমেন্ট, একটা অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে বিদেশিরা বিনিয়োগ করার জন্য এখানে আসবে না। এখানে যতগুলো অর্গানাইজেশন আছে তারা চায় একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটা দেশে নির্বাচন হোক, একটা সরকার আসুক, তাদের মাধ্যমে দেশ পরিচালিত হোক, অসমাপ্ত সংস্কারগুলো ওই সরকারে করবে।
এখন আপনার কনফিডেন্স থাকতে হবে, বিশ্বাস এখানে থাকতে হবে। আমি একটু ইনফরমেশন দিতে চাই বেলায়েত ভাইয়ের জন্য কিংবা বিপ্লব ভাই দুইজনের জন্য একটা ইনফরমেশন দিতে চাই। সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট সামিট 2025, এটাতে আমি সরাসরি ছিলাম, আমি এনসিপির একজন প্রতিনিধি হিসেবেই ছিলাম এবং আলহামদুলিল্লাহ বেশ ভালো প্রোগ্রাম হয়েছে। তবে আপনি যেটা বললেন যে একজন ইন্টারিম গভর্নমেন্টের সময়টায় বিনিয়োগকারীরা ফরেন ইনভেস্টররা হচ্ছে ইনভেস্ট করতে চাচ্ছে না, এই জিনিসটা আমি আসলে আপনার সাথে একটু দ্বিমত পোষণ করব। কারণ যখন ইনভেস্টররা এসেছে প্রথম দিনে আমাদের সাথে প্রায় 12+ হচ্ছে ইনভেস্টর কথা বলেছে, দেশি বিদেশি মিলিয়ে। তো প্রত্যেকটা ইনভেস্টর যেই কথাটা বলেছে যে বিগত 17 বছর আমরা হচ্ছে গিয়ে এই সরকারের জন্য মানে ফ্যাসিস্ট সরকারের জন্য ইনভেস্ট করতে পারিনি, নির্বাচনের পরে কোন সরকার আসবে সেটাও হচ্ছে গিয়ে আমরা জানি না কি, এবং ওই সময়ও আমরা ইনভেস্ট করতে পারবো কিনা সেই ব্যাপারে আমাদের অনেক হচ্ছে গিয়ে দ্বিধা আছে। তাই আমরা চাই ইন্টারিম গভর্নমেন্ট এমন কিছু পলিসি সেট করে দিক যেগুলো মাধ্যমে আমরা হচ্ছে ইনভেস্ট করতে পারবো এবং পরবর্তীতে আমাদের এই ইনভেস্টমেন্টে কোনো প্রকার নেগেটিভ প্রভাব পড়বে না। এটা সরাসরি ইনভেস্টরদের থেকে হচ্ছে পাওয়া একটা বক্তব্য, এবং যার কারণে যেটা হচ্ছে গিয়ে আপনি বললেন সেটার সাথে আমি আসলে ঠিক এই কারণে দ্বিমত পোষণ করলাম। আরো একটা প্রশ্ন, আপনার এই বক্তব্যে আমি বিচার করি, এই ইনভেস্টররা আবার আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদের সাথে সাক্ষাৎ করেছে এবং ওনার কাছে তারা অভিপ্রায় ব্যক্ত করেছে যে আমরা একটা নির্বাচিত সরকার যখন আসে তখন আমরা এই দেশে ইনভেস্ট করব। তাহলে দুই পক্ষের কাছে ইনভেস্টররা দুই রকম কথা বলেছে কিনা আমি আসলে সেটা জানি না। তবে গত পরশুদিন বেলায়েত ভাই, গত পরশুদিন আমার সাথে জাপানিজ একটি কোম্পানি কল দিয়েছে আমাকে, যারা কিনা ইনভেস্টমেন্ট সামিটে এসেছিল। তারা ইচ্ছুক বাংলাদেশে প্রায় আপনার $3,000 বিলিয়ন ইনভেস্ট করতে। $3,000 বিলিয়ন। আমি যদি চান তো টকশোর পরে তাদের ডিটেলস আমি দিতে পারবো কোম্পানির নাম সহকারে। তারা এখনো ইচ্ছুক যে ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা হচ্ছে ইনভেস্ট করতে চায়, তারা আগে পরের কোন সরকারকে বিশ্বাস করছে না। তো এই জিনিসটাকে আসলে কিভাবে দেখা যায় সেটা আমি আসলে আপনার বক্তব্য শুনে আমি কনফিউজ হয়ে গেছি। দেখো, তুমি যে কথাটি বলেছো, যদি এই ইন্টেরিয়াল, তাহলে তোমার কথাতে বোঝা যায় যে আমরা জনগণ যেটা আশঙ্কা করে যে এই সরকার দীর্ঘস্থায়ী থাকতে চায় কিনা, এটা তোমার কথাতে একটু ক্লিয়ার হচ্ছে। আমার কথাটা আগে একটু শুনো। তুমি যে কথাটা বলেছো যে প্রসঙ্গে যে ইনভেস্টররা ইন্টেরিয়াল গভর্নমেন্টের সময়ে ইনভেস্ট করতে চায়, ইন্টেরিয়াল গভর্নমেন্ট তো একটা সাময়িক গভর্নমেন্ট, এটা তো চিরস্থায়ী গভর্নমেন্ট না। আমরা যেমন আজকের বৈঠকের পর অনেকটা পরিষ্কার হয়ে গেছে যে নির্বাচন ডিসেম্বর জানুয়ারির ভিতর হচ্ছে, ইট ইজ ক্লিয়ার একদম। কারণ এই বিষয়টা স্কিপ করে আমরা অন্য প্রসঙ্গে যাচ্ছি না, এখানে হচ্ছে ওইটা জনগণকে ঠিক করতে দিলে ভালো হয় আই থিংক। আর যেটা বলছেন যে আমরা চাই যে আমরা একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে বুশরাপুর কাছে যাচ্ছি। জনগণের বিষয় যখন আসলো, আমাদের একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে যেটা আমি আগেও বলেছি যে আপনাদের নেতারা শুধু ফেসবুক স্ট্যাটাস এবং বাংলা মোটর পর্যন্ত সীমাবদ্ধ, ইদানিং সময় আপনাদের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে বিভিন্ন পথসভা হচ্ছে। এই জায়গাটা থেকে যেটা হচ্ছে যে আপনাদের কি মনে হচ্ছে যে জনগণ আপনাদেরকে যেভাবে জুলাই আন্দোলনের সময়, আপনারা তো ছাত্র ছিলেন এবং ছাত্র হিসেবে বা জনগণ আর সে সিম্পিতে আপনারা নিয়েছেন, কিন্তু এখন কি মনে হচ্ছে যে আপনাদের ইদানিং সময় যে কর্মকাণ্ড কিংবা 5 আগস্টের পরে কর্মকাণ্ড আপনাদের সাথে জনগণ আছে, এই জায়গাটা কি মনে হচ্ছে আপনাদের? সেটা ভাই অবশ্যই মনে হচ্ছে জনগণ আমাদের সাথে আছে।
এখানে হচ্ছে আমি দুটো পয়েন্ট একটু ক্লিয়ার করি। প্রথম কথা, বেলায়েত ভাই যেটা বলেছে, এনসিপিও ঠিক একই কথা বলে যে এই যে আন্দোলন হয়েছে এটা কেবলমাত্র ছাত্রদের না। এনসিপি বলে এটা ছাত্রদের নেতৃত্বে, এটা হচ্ছে জনগণকে নিয়ে একটি গণ অভ্যুত্থান হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই গণ অভ্যুত্থানে কোনো ব্যানার ছিল না, কোনো রাজনৈতিক দল ছিল না। ছাত্ররা প্রথমে নেতৃত্ব দিয়েছে, পরবর্তীতে সাধারণ শ্রেণীর যত মানুষ আছে সবাই কিন্তু এসেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে এনসিপি কে যে সর্বস্তরের মানুষ সমর্থন দিবে ব্যাপারটা কিন্তু অমন না। কিন্তু আমরা দেখেছি এই যে আমাদের পথসভা হয়েছে, গণসংযোগ হয়েছে, আমরা দেখেছি মানুষ কিভাবে এনসিপি কে সমর্থন দিয়ে যাচ্ছে। আমরা যখন হচ্ছে গিয়ে মিনি পিক আপে করে বিভিন্ন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, আমরা দেখেছি মানুষ কিভাবে বাইক স্লো ডাউন করে হাত মেলাতে আসে। আমরা দেখেছি এই হাত মেলানোর মধ্যে মানুষ বলছে যে আমরা একসাথে হাতে হাত মিলিয়ে প্রতিজ্ঞা করছি যে আসন্ন দিনে আমরা একসাথে কাজ করব। আমরা দেখেছি কিভাবে আবার বৃদ্ধ বনিতা দূর থেকে আমাদেরকে থামস আপ দেখিয়ে বলে যে এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি। আমরা দেখেছি কিভাবে মানুষের চোখ ছলছল করে ওঠে যখন হচ্ছে গিয়ে মানুষ দেখে যে এরাই হচ্ছে সেই মানুষ যারা কিনা একটি গণ অভ্যুত্থান ঘটিয়েছে, যারা একটি ফ্যাসিস্ট রেজিমের হচ্ছে অবসান ঘটিয়েছে, যারা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এত বছর পরে স্বাধীনভাবে কথা বলার একটা সুযোগ করে দিয়েছে। বাংলাদেশে রাজনীতির মুক্ত চর্চা হবে এমন একটি হচ্ছে সুযোগ আবার বাংলাদেশে এনে দিয়েছে। মানুষজনের মধ্যে যে আকাঙ্ক্ষা, আমরা হচ্ছে গিয়ে চাই বাংলাদেশে নতুন একটি পরিবর্তন আসুক, যে পরিবর্তন হবে বাংলাদেশপন্থী, যে পরিবর্তন হবে জনগণপন্থী, যে পরিবর্তনের ক্ষমতার উৎস হবে জনগণ। মানুষ আমাদের সাথে মিশে এইভাবে কথা বলে গেছে। জনাব বেলায়েত সাহেবের কাছে চাচ্ছি, বেলায়েত ভাই আপনাদের তো জনপ্রিয়তা কমে যাচ্ছে, যে বুশরাপা যেভাবে বললো, মানুষ যেভাবে রেসপন্স করছে এবং বুশরাপাদের পথসভাতে মানুষের যেভাবে আগ্রহ দেখাচ্ছে, মানুষ যেভাবে এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, বেলায়েত ভাই আপনাদের যদি একটা শঙ্কা, আপনারা কি একা হয়ে যাচ্ছেন? আমি বিপ্লব সাহেব আপনাকে বলি, এই যে জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে, বুশরা তো অনেক কথা বলেছে যে এই আন্দোলনে 29-এ এই আমাদের বিশেষ করে এই ফ্যাসিস্ট সরকারের যে তথাকথিত নির্বাচন, যেটা 5 জানুয়ারি নির্বাচন, 29-এ অক্টোবর থেকে কন্টিনিউস আমরা আর বাসায় থাকতে পারিনি। আমরা আত্মগোপনে গিয়ে, আমাদের নেতার নির্দেশ ছিল যে ছাত্র আন্দোলনে তোমরা কোনো ব্যানার ব্যবহার করতে পারবে না, তোমরা পিছন থেকে তাদেরকে লজিস্টিক সাপোর্ট দিবে। যদি আজকে বুশরা যে কথা বলে ছাত্র আন্দোলনের এককভাবে এটা ফসল নয়, ছাত্রদের সাথে শ্রমিক, ছাত্রদের সাথে কৃষক, ছাত্রদের সাথে সকল রাজনৈতিক দল এই এক দফা আন্দোলনে মাঠে নেমেছে। আরেকটা কথা বলতে হয় এখানে, বুশরাদের যে এই এনসিসি, এদের শীর্ষ নেতারা কিন্তু এনসিপি তাদের শীর্ষ নেতারা সেই দিন সরকারের সাথে আঘাত করেছে, তারা আন্দোলন থেকে পিছু উঠেছে, সেটা আমরা জনসমক্ষে দেখেছি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা যদি বলি, বিগত আন্দোলন সংগ্রামে আমাদের কত লোককে হত্যা করেছে, কতজনকে গুম করেছে, কতজনকে পঙ্গু করেছে, কতজনের বসত বাড়ি জ্বালিয়ে দিয়েছে, কতজনের ঘর দখল করেছে, জায়গা জমি দখল করেছে। প্রায় লক্ষাধিক মামলায় 70 লক্ষ লোক আমাদের আসামি করা হয়েছে। আমাদের যদি আজকে আমি মৃত্যু, গুম, খুনের পরিসংখ্যান দিই, আপনি শিউরে উঠবেন। আপনি নিজেও বিপ্লব সাহেব জানেন আমার উপর কি অত্যাচার করা হয়েছে। আমাদের এলাকাতে তথাকথিত গায়েবী মামলা দিয়ে কত লোককে ধ্বংস করে দিয়েছে। আজকে আমি বুশরাকে এই জন্য বলবো যে ইতিহাস কিন্তু ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা আমাদের অতীতের কর্মকাণ্ডের মাধ্যমে, অর্থাৎ আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান যেটা নুরুল স্বীকার করেছে যে ভারত থেকে আমাদের সালাউদ্দিন সাহেব ছাত্র নেতাদের কাছে কিভাবে টাকা পাঠিয়েছে, আমরা আর্থিক যোগান দিয়েছি, আমরা ছাত্রদেরকে মনোবল দিয়েছি, আমরা ছাত্রদেরকে মাঠে নেমে আমরা 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখ আমরা নিউ মার্কেটের এখানে সরাসরি ছিলাম, এবং আমাদেরকে 4 তারিখে আমরা রেয়াজউদ্দিন বাজারে সেখানে এই যে আকবর, তথাকথিত আকবর যুবলীগের আকবরের সন্ত্রাসী বাহিনী কর্তৃক আমরা সেখানে
অ্যাটাক হয়েছিলাম। আমরা তো রাজপথে ছিলাম, বিএনপি রাজপথে ছিল। না না, এই জায়গাটা আজকে আমি একটু বলে রাখি, এই জায়গাটাতে আমাকে একটু সুযোগ দেন। যেটা হচ্ছে জনাব বেলায়েত সাহেবের সাথে আমার দীর্ঘদিনে, যেটা আওয়ামী লীগ অবসর আপু, যেটা হচ্ছে আওয়ামী লীগের সময় কিন্তু উনি যেটা আমার সংসদীয় আসনে আমার এলাকারই মানুষ, ওনার সাথে আমার দীর্ঘদিন সম্পর্ক এবং আন্দোলনের আগ থেকেও সম্পর্ক। এই ভদ্রলোক কিন্তু দাদা বলি, কিন্তু ওনার যে বাহিরের যে ইতিহাস অনেক বেশি করুণ। বিশেষ করে আমার কাছে, আমি যদি একটু কোট করে, দাদা একদিন ফোন করছি রাতে জার্মান থেকে, রাত 3টায়। উনি বলে যে আমি বাইরে আস্তে আস্তে হাঁটতেছি কেন, আমি গেছিলাম তোমার দাদিকে দেখতে, বাসায় কি একটা ব্যাসিং লাগানোর কথা, দাদা মনে মনে আছে কথাটা, যে ব্যাসিং লাগাবে বাসা, নতুন বাসায়, ওখানে হঠাৎ করে গোয়েন্দা সংস্থার লোক পুলিশ এসে বসে আছে। পরে দাদা কোনো মতে এটা বের হয়ে এসেছে। তো এই যে দৃশ্যরা 3টা বাসে, যে ওনার যে পরিণতি বা যে ধরনের 24টা মামলা বা যে ধরনের ওনার দণ্ডাবেরি করা, বেল সাহেব যে কিন্তু যে কথাগুলো বলতেছে, এটা কিন্তু ওনার মানে জীবনের যে ইতিহাস, সেটা তো আমি প্রত্যক্ষ দেখেছি। উনি আমাদের এলাকারই মানুষ এবং দীর্ঘদিন ওনার সাথে কথা, যেটা আমি একজন অ্যাঙ্কর হিসেবে বা আমি সঞ্চালক হিসেবে সেটা নাও বলতে পারতাম, কিন্তু এই জিনিসটা দেখেছি যে ওনারা এই জায়গাটা উনি অনেক বেশি যন্ত্রণার শিকার হচ্ছে। কিন্তু বেলায়েত সাহেব, এই জায়গাটা আরেকটা প্রশ্ন, এই যন্ত্রণা, এত কষ্ট, এত অত্যাচারের পরও এখন কি চুমাচুমি করতে হবে? এখন কি চুমাচুমি জায়গা, মানে এখন কি আওয়ামী লীগকে আশ্রয় দিতে হবে, এরকম কিনা? এই জায়গাটা একটু আমাকে এক সেন্টেন্সে পরিষ্কার করবেন, তারপর আমরা অন্য প্রশ্ন যাবো। আমরা বিপ্লব, আপনার মাধ্যমে আমরা বুঝা এখানে উপস্থিত আছে, আমরা যে নতুন দল, আমাদের সন্তানেরা, আমরা তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এসে এই যে ডিসেম্বরের ভিতরে যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা রাজনৈতিক দলগুলো আমরা অংশগ্রহণ করবে এবং আমরা সংস্কারের যে একটা ঠুমকা অজুহাত যেটা দেখানো হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, উনি সংস্কার প্রক্রিয়া আরম্ভ করেছিল এবং আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান 31 দফা যেটা ঘোষণা করেছে, একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে বিষয়গুলো অপরিহার্য, উনি প্রত্যেকটা বিষয় সেখানে উপস্থাপন করেছেন। আমরা মনে করি এই নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে একটা প্রতিফলন হবে। যারা নির্বাচিত হবে তারাই রাষ্ট্রের শাসনভার গ্রহণ করবে। এখানে পরিষ্কারভাবে একটি কথা আমরা বলতে চাই, যে কোনো অবস্থায় তাল বাহানা করে এই নির্বাচনী প্রক্রিয়াটাকে ডিলে করলে সেখানে অপশক্তির কিন্তু উদ্ভব হবে। ঠিক ঠিক, এই জায়গাটা দর্শক বুঝে নিবেন। জনাব বেলায়েত সাহেব, আমরা ঠিক অন্য একটি প্রসঙ্গে যাচ্ছি। ইশরাকের 20 সালের অবৈধ নির্বাচন নিয়ে আপনারা যে কাণ্ড ঘটিয়েছেন ঢাকাতে, এবং আমি একটু শেষ করব যে আপনারা কাণ্ড ঘটিয়েছেন, ব্লক করেছেন, শোডাউন করেছেন, ক্ষমতা প্রদর্শন করেছেন। ঠিক একই রকম ভাবে নির্বাচন কমিশনারের বিষয় নিয়ে যেভাবে এনসিপি মাঠে দাঁড়িয়েছে, এনসিপি সেটা আবার অবস্থান নিয়েছে। আপনাদের এই যন্ত্রণাতে, আপনাদের দুই দলের যন্ত্রণাতে সাধারণ জনগণ যেভাবে ভিডিও ফুটেজ এটা দেখলাম আমরা, জনগণ যে একটা অত্যাচারী অশান্তিতে আছে, এই জিনিসটা কি আপনারা বুঝেন দুই দল, যে বা আপনারা যে এই যে এক দল নির্বাচন বিলম্ব করবেন, এক দল নির্বাচনকে আবার ডিসেম্বরে দিবেন, আপনাদের এই অত্যাচারে জনগণ কি করবে? দুই দল কিন্তু আবার একই হয়ে যাবেন আপনারা। আপনাদেরকে একই হওয়ার জন্য প্রশ্নটা করলাম, আপনাদের পক্ষে দুজনকে প্রশ্ন করলাম। আমরা বুস্ট আপ কাছে যাচ্ছি, একটু বুস্ট আপ হয়ে প্রশ্নটা করবেন, একটু আনসার দিবেন, তারপর দাদা ফিনিশিংটা দিবেন। দেখেন, আমাদের হচ্ছে যে সকল আন্দোলনগুলো হয়েছে বিগত কয়েক মাস, আপনি যদি একটু ডিপলি অ্যানালাইসিস করেন বিপ্লব ভাই, আপনি কিন্তু দেখবেন যে প্রত্যেকটি আন্দোলনের পেছনে কিন্তু জনগণের স্বার্থই কিন্তু বিদ্যমান। সেটা হোক আপনার নির্বাচন কমিশনের ক্ষেত্রে, হোক আপনাদের যে কোনো নির্বাচনের ক্ষেত্রে, হোক সংস্কার কিংবা আওয়ামী লীগ নিবন্ধন বাতিল, যে কোনো আন্দোলন, আমাদের প্রত্যেকটা আন্দোলনের পেছনে যদি আপনি দেখেন, সেখানে কিন্তু দেখবেন জনগণের যে ডিমান্ড, পাবলিক পালস যেটা, সেটা কিন্তু আমরা কনসিডার করে আন্দোলনগুলো করেছি। এবং এখানে আরো একটা ব্যাপার, যেটা আমরা কিন্তু কোনো আন্দোলনের ক্ষেত্রে রোড ব্লকেজের যে ব্যাপারটা, আমরা কিন্তু কখনোই রোড ব্লক করিনি বিগত কয়েকদিনের আন্দোলনে। এবং আমাদের সেন্ট্রাল থেকে সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছিল যে অন্যান্য যে সকল জায়গাগুলোতে আন্দোলন গড়ে তোলা হয়েছে, কোথাও যেন রাস্তা ব্লক করা না হয়, রাস্তা যেন ওপেন করা থাকে, এবং কোনো অ্যাম্বুলেন্স কিংবা যাত্রীবাহী কোনো পরিবহনের যেন হচ্ছে গিয়ে কোনো অসুবিধা না হয়। আমরা কিন্তু সেই ম্যান্ডেট গুলো ফিল আপ করে কিন্তু আন্দোলন করেছি। অর্থাৎ জনগণের পক্ষ নিয়েও যখন আমরা আন্দোলন করেছি, আমরা কিন্তু সেখানেও জনগণের জন্য কোনোভাবে অসুবিধা না হয় এই ব্যাপারগুলো আমরা খেয়াল রেখেছি। আপনারা সড়ক অবরোধ করে করছেন, তো জনগণ তো যেতে পারছে না। ঢাকা শহর ছোট্ট একটা শহর, এভাবে যদি আপনারা রাস্তায় বসে যান, যে কোনো দাবি দাবা নিয়ে, যে কোনো বিষয় নিয়ে বিএনপি শোডাউন করবে, আপনারা দাবি দাবা করবেন,
জনগণ হিসেবে যাবে কোথায় জনগণ, এই জায়গাটা একটু বলেন। আপনারা অন্যভাবে করা যায় কিনা এই বিষয়গুলো? না, অন্যভাবে আসলে কিছু কিছু ব্যাপারে তো অবশ্যই আন্দোলন হচ্ছে গিয়ে থাকতেই হবে। আন্দোলন ব্যাপারটা কখন থাকছে, যখন আমরা দেখছি বলে কয়ে কাজ হচ্ছে না, মানুষ কিন্তু তখন আন্দোলনের নামতে বাধ্য, এবং এটা কিন্তু যুগে যুগে হয়ে এসেছে। এবং প্রত্যেকটা আন্দোলনের আলহামদুলিল্লাহ আমরা কিন্তু একটা সাকসেসফুল এন্ডিং আমরা পেয়েছি। যে আমাদের একদম সর্বশেষ যে আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, আমরা কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু ফলটা বয়ে এনেছি। এবং তার জন্য হচ্ছে আন্দোলনের যদি কোনো বিকল্প খুঁজেন ভাই, এখানে আসলে আন্দোলনের বিকল্প কখন আমরা পেতে পারি বা হচ্ছে ভাবতে পারি, যখন আমরা এইটুকু এনশিওর করা হবে আমাদেরকে যে ঠিক আছে তোমরা বসো, আলাপ দাও, আলাপ আলোচনার মধ্য দিয়ে প্রত্যেকটা পক্ষের আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা হচ্ছে সিদ্ধান্তে আসব, নীতিগত সিদ্ধান্তগুলো গ্রহণ করা হবে আলোচনা সাপেক্ষে। তখন হচ্ছে কি আন্দোলনের দিকে আর কোনো দলই কিন্তু আগায় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে যখন ইদানিং কালে যেটা হচ্ছে যে দুমদাম যে কোনো ধরনের ইস্যু যেগুলো আসলে হচ্ছে গিয়ে আমাদের জাতীয় যেই কাজ সেগুলোকে হচ্ছে বাধা প্রদান করে, কিংবা হচ্ছে গিয়ে আইনগত ভাবে যেগুলো স্বতঃসিদ্ধ না, সেগুলো নিয়েও হচ্ছে গিয়ে যখন আন্দোলনে চলে যায় মানুষ, এবং মানুষের হচ্ছে পথযাত্রীদের একটা সমস্যা সৃষ্টি করে, সেই সকল আন্দোলনগুলো প্রবলেমেটিক। আপনি আমাকে একটু দেখাবেন বিপ্লব ভাই, বিগত 2 মাস থেকে 3 মাসের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এমন কোনো আন্দোলন করেছে যেটাতে পথযাত্রীদের সমস্যা হয়েছে? বরং আমাদের যে সকল আন্দোলনগুলো আমরা করেছি সেখানে পথযাত্রীরা আমাদের সাথে এসে যুক্ত হয়েছে, তারাই আমাদের সাথে আন্দোলন করেছে, এবং আন্দোলনের একটা ফল কিন্তু তারাই বয়ে এনেছে। তাই আমাদের আন্দোলনগুলো আমরা হঠাৎ করে কোনো আন্দোলন করে বসি না, অন্যায্য কোনো দাবি দাওয়া নিয়ে আমরা আন্দোলন করিনি, সামনেও ইনশাল্লাহ করব না। এই জিনিসগুলো আমরা হচ্ছে মাথায় জনাব রাখবো। ব্যানার সাহেব, সব দোষ তো আপনাদের, তাহলে আপনারাই ব্লক করেন, আপনারাই এই বিষয়গুলো করতেছেন। বিপ্লব সাহেব, বুশরা যে কথা বলেছে যে তারা আন্দোলন করেছে কিন্তু এই মানুষের পথবদ্ধ করে নাই, অর্থাৎ চলাচলের পথবদ্ধ করে নাই। আমি বুশরাকে বলবো আপনাদের আন্দোলন, আপনাদের যে কর্মসূচি গুলো হয়েছে সেখানে লোক সংখ্যা অত্যন্ত সীমিত লোক ছিল। আমাদের তারুণ্যের সমাবেশ দেখেছেন আপনি ফলটনে, যেটা আমাদের যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের, আমার মনে হয় সাম্প্রতিককালে এত তরুণদের মহামিলন মেলা ঢাকাতে হয়েছে, ওনাকে অবাক হয়ে গেছে। এন্টায়ার পল্টন, দৈনিক বাংলার মোড় হতে আরম্ভ করে, রমনা হতে আরম্ভ করে কাকরাইলের মোড়, মৌসাক পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে গেছে। স্বাভাবিক কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন কোনো সমাবেশ ডাকে সেখানে লক্ষ লক্ষ লোক হয়। আমাদের, আপনি যে কথা বলেছেন, আমরাও চাই এমন কোন ব্যবস্থাপনা রাষ্ট্রের পক্ষ থেকে হোক, একটা ময়দান যদি থাকে যে সভা সমাবেশ সেখানে হবে, তাহলে আর মনের কোনো সমস্যা হয় না। গাড়ি ঘোড়ার কোনো আমি আপনাকে যখন বিভিন্ন প্রকার নিউজে বিভিন্ন কোড গুলো যখন আপনাকে পাঠিয়েছিলাম, আপনি মনে হয় ওখানে পড়েছেন, নিশ্চয়ই আপনি জানেন, সেটা হচ্ছে যে আপনাদের টাকা দিয়ে নেতারা কিন্তু তাদের বিষয়টা দলকে শো আপ করার জন্য, শো ডাউন দেওয়ার জন্য এই বিষয়গুলো তারা করছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা জন্ম নিয়ন্ত্রণ ক্ষেত্রে বিপ্লব ভাই কথা আসছে না। আমি বিপ্লব সাহেব, আপনি জানেন, আপনি বিপ্লব সাহেব, আপনি আমার কথা শুনছেন? হ্যাঁ, শুনতেছি। হ্যাঁ, আপনি যে কথা বলেছেন টাকা দিয়ে আমরা লোক সমাগম করি, আপনাকে পরিষ্কার ভাবে বলি, চট্টগ্রামে যে তারুণ্যের সমাবেশ হয়েছে, স্ব উদ্যোগে সন্দীপ থেকে সকল নেতাকর্মী এসেছে। আপনি যেমন, আমার ব্যাপারে একটা স্লোগান আছে, নিজের খাই বেলায়েত ভাই। কোন নেতা কর্মীকে টাকা দিয়ে আমরা এই সংস্কৃতি, এই রাজনীতি, আমি বেলায়েত করি না এবং বিএনপি এই রাজনীতিতে বিশ্বাস করে না। আপনি বলতে পারেন একটা বিশাল রাজনৈতিক দল, এত লোক কিভাবে কোত্থেকে আসে, এটা মানে বলাটা খুব কঠিন কাজ। আমরা ঢাকাতে এই ফ্যাসিস্ট সরকারের আমলে যে মহাসমাবেশ হয়েছে, ঠিক একই রকম ভাবে আপনাদের এর আগে হাসিনা সরকারের লাস্ট সময়ের যে আন্দোলনগুলোতে আমরা দেখেছি কি এক অবস্থা, মানুষ একটা মানে কোন একটা বিষয় হওয়ার আগে দৌড়, তারপরে মাঠ ছাড়ে দিচ্ছে। শুনেন বিপ্লব সাহেব, আপনি ভালো কথা এখানে এনেছেন। আপনার এই কথাটা আমি বুশরা জানার জন্য,
বাংলাদেশে যারা ইতিহাস রচনা করবে তাদের জানার জন্য আমি বলতে চাই, আপনি নিজেও বলেছেন যে বিগত আন্দোলনে একদিন মাত্র আমি বাসায় এসেছিলাম, সাথে সাথে প্রেসিডেন্ট পুলিশ বাসায় চলে যাচ্ছে। আমরা কোনো মোবাইল ব্যবহার করতে পারি নাই, কারণ আমাদের লোকেশন ফাইন্ড আউট করি আমাদেরকে ধরার জন্য। আপনি এই প্রেসিডেন্টের, এই দানবদের কি জাতীয় অত্যাচার ছিল, বাড়িতে থাকার সুযোগ ছিল না, আত্মীয়ের বাড়িতে থাকার কোনো সুযোগ ছিল না। মানে যেভাবে তারা অত্যাচার নির্যাতন করেছে, আপনাকে সেই জাতীয় ইতিহাস যদি বলি আপনি নিজেও অবাক হয়ে যাবেন। আপনি খবর নেন, আপনার যেহেতু আত্মীয় স্বজন সন্দীপে আছে তাদের থেকে খবর নেন। প্রেসিডেন্ট পুলিশ সারা দিন সারা রাত যুবলীগ ছাত্রলীগ নিয়ে আমাদের বিএনপির ঘরে ঘরে গিয়ে পর্যন্ত নির্যাতন করেছে, বজির উপর নির্যাতন করেছে। আপনি এমন অনেক প্রমাণ আমি দিতে পারবো, বাবা মারা গেছে, দাদা মারা গেছে, মা মারা গেছে, জানাজা পড়ার জন্য আমাদেরকে সুযোগ দেয় নাই, হাতে হ্যান্ডকাপ পরে আমরা জানাজায় অংশগ্রহণ করতে হয়েছে। এই জাতীয় নির্যাতন আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পরে এই জাতীয় নির্যাতন হয় নাই। অবসান হোক, আমরাও চাই যে নির্যাতনটা আপনারা সহ্য করেছেন, আপনারা ফেস করেছেন, সেই বিষয়টা অবসান হোক। আপনারাও একটা সুন্দর রাজনৈতিক ধারা বা একটা বিষয় আমাদেরকে উপহার দিবেন আগামী সময়তে, সেটা আমরা আশা করি। আমাদের আর 5 মিনিট সময় আছে, আমরা ঠিক একবার শেষ মুহূর্তে আমাদের অনুষ্ঠান আজকের নির্বাচনের যেটা হচ্ছে রোড ম্যাপ নেই, কিন্তু নির্বাচনটা কখন হবে জনাব বা বুশরা আপনার কাছে যাচ্ছে যে নির্বাচনটা আসলে কখন, কোন সময়ে আপনি যৌক্তিক মনে করেন এনসিপির পক্ষ থেকে? অল্প একটু সময়ের মধ্যে আমরা আনসার দিবেন, আমরা তারপর বেলায়েত সাহেবের কাছ থেকে নিব, মাত্র 1-2 মিনিটের মধ্যে। আমার কথা শুনছেন? আপনি আনমিউট করেন একটু। হ্যাঁ হ্যাঁ, আমি করে দিয়েছি। হ্যাঁ, আপনি একটু আনমিউট করবেন বুশরাফু। আচ্ছা জনাব বেলায়েত সাহেব, আমরা আপনার কাছে যাচ্ছি। হয়তো উনি হয়তো আমার এই যে শোনা যাচ্ছে কথা আসেনি, আমাকে কাইন্ডলি প্রশ্নটা আরেকবার করবেন প্লিজ। শেষ মুহূর্তে যাচ্ছি, সেটা হচ্ছে নির্বাচন কখন যৌক্তিক মনে হয় যেন এনসিপি নির্বাচনটা কখন দরকার আপনাদের বাংলাদেশে, যে এনসিপি জায়গা থেকে আপনাদের একটু পরিষ্কার করেন, তারপরে বেলায়েত ভাই থেকে প্রশ্ন নিয়ে আমরা শেষ করবো অনুষ্ঠান। আচ্ছা, ধন্যবাদ ভাই। একেবারে লাস্ট প্রশ্ন, যেহেতু আমি কয়েকটা পয়েন্ট নিয়েও কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি প্রশ্ন করেছেন কখন এনসিপি হচ্ছে যৌক্তিক সময় মনে করবে নির্বাচনের জন্য। এনসিপি দেখেন, এখানে যখন বেলায়েত ভাই কথা বলেছে, বেলায়েত ভাই প্রথমে একটা পয়েন্ট বললো যে সংস্কারের ঠুনকো অজুহাত। হ্যাঁ, এই কথাটা বেলায়েত ভাই আমি আপনাকে বলবো আপনি এক্সপান্স করার জন্য, কারণ এই যে বলছেন সংস্কারের ঠুনকো অজুহাত, এই জিনিসটা দিয়ে কিন্তু আপনি আমাদের যারা জুলাই যোদ্ধা ছিল তাদের পক্ষে আপনি কাজ করেছেন, আমি এটাই বিশ্বাস করি, কিন্তু তাদেরকে কিন্তু এক ধরনের অপমান করা হয়। তাই আমি আপনাকে বলবো যে প্রোগ্রাম থেকে এই ওয়ার্ডটা এক্সপান্স করার জন্য। এবং বিএনপির মতো একটা বিশাল দল, হ্যাঁ ভাই যখন বলছিল, আমি তখন মনে মনে বলছিলাম যে ভাই যখন বললো যে তারুণ্যে যে সমাবেশ হয়েছে, এত এত ছেলে পেলে এসেছে, আমরাও এনসিপি আশা করি যে আমরা কবে হচ্ছে গিয়ে এত মানুষ নিয়ে একটা প্রোগ্রাম করতে পারবো। কারণ বিএনপি এখন হচ্ছে 40+, বিএনপির বয়স 40 বছর প্লাস, সেখানে আমাদের হচ্ছে 2 মাস প্লাস। আমরাও আশা রাখি বিএনপির মতো একটা বিশাল দল হিসেবে আমরা হয়তো বা আজকে থেকে 40 বছর পর আরো বড় দল হয়ে বের হব, এটা আমরা আশা করি। এবং বিএনপির যে 31 দফার কথা ভাই বলেছে, এই 31 দফাতে আসলে সংস্কার এবং বিচারের কথাটা কোথায় উল্লেখ আছে, সেই জিনিসটা আমি একটি প্রশ্ন করে যেতে চাই যে বিএনপি আদৌতে সংস্কার এবং বিচার নিয়ে কোনো কথা বলছে কিনা। যদি বিএনপি প্রপার বিচার এবং সংস্কারের কথা তুলে আনে, 31 দফার যদি হচ্ছে গিয়ে তারা সংস্কার করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে করব যে বিএনপি আসলে জুলাই যোদ্ধাদের সাথে আছে এবং ধারণ করছে জুলাই। এনসিপি বারংবার বলছে যে বিচার এবং সংস্কারের পরে নির্বাচন হবে, এটা জনগণের মত, জনগণের মতামতই হচ্ছে এনসিপির অভিমত। এবং এই যে বিচার এবং সংস্কার, আমরা জানি যে হচ্ছে একসাথে সবকিছু কিন্তু বিচার করাও সম্ভব না, সংস্কার করাও সম্ভব না। অনুষ্ঠানের শুরুর দিকে আমি যখন বলেছি যে কিছু থাকবে শর্ট টার্ম, কিছু থাকবে মিড টার্ম, কিছু থাকবে লং টার্ম, প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে বসে যদি এখন সেই শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মে কোন কোন বিচার হবে, কোন কোন সংস্কার হবে, পরবর্তীতে যে গভর্নমেন্ট আসবে সে যে এই বিচার এবং সংস্কারের ধারা বয়ে নিয়ে যাবে এবং আলটিমেট একটা রেজাল্ট জনগণকে দিবে, বাংলাদেশকে দিবে,
পরবর্তীতে নির্বাচিত যে হচ্ছে সরকার, সে যে বাংলাদেশ পন্থী হয়ে কাজ করবে, কোন প্রকার ফ্যাসিস্টকে তারা হচ্ছে গিয়ে পুনর্বাসন করবে না, এই নিশ্চয়তা যেদিন হচ্ছে গিয়ে দিতে পারবে, সেই দিনে আমি বিশ্বাস করি যে হচ্ছে গিয়ে নির্বাচনের সঠিক একটা সময় হয়তো বা আসবে। তবে ইন্টারিম গভর্নমেন্ট যদিও বলছে যে 2025 সাল থেকে 2026 সালের জুনের মধ্যে একটা নির্বাচনের রোডম্যাপ তারা দিবে, আমরা বিশ্বাস করি হয়তো বা সেই সময়ের মধ্যে দিবে। তো ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে কতদিনের মধ্যে তারা দেখবে। তবে এনসিপি চায় বিচার এবং সংস্কার, তারপর হচ্ছে নির্বাচন। আমরা শেষ পর্যায়ে যারা বেলাল সাহেব, আমরা আপনার কাছে চাচ্ছি যে কখন চাচ্ছেন নির্বাচন? বিপ্লব সাহেব বুশরা যে কথা বলেছে, আমি এটার সাথে এই কারণে ডিফার করি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার মেয়াদটা খুব সংক্ষিপ্ত মেয়াদ। কারণ উনি সরকারের অনেকগুলা নীতিগত সিদ্ধান্ত নিতে পারে না, যার কারণে আমরা মনে করি জনগণের নার বুঝে খুব দ্রুত সময়ে, আমরা যেটা আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন। কারণ শাহাবুদ্দিন সরকার যখন ছিল অন্তর্বর্তীকালীন সরকার, 3 মাসের ভিতরে উনি নির্বাচন দিয়েছে। গতকালকে বদিউল আলম অর্থাৎ আমাদের এই জাতীয় রেভিনিউ বোর্ডের এক চেয়ারম্যান, তার বক্তব্য হয়তো শুনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার সবকিছুকে লেজে গোবরে নিয়ে গেছে। আমরা আশা করব আজকে যে রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে, এই বৈঠকে একটা ঐক্যমত হয়তো হয়েছে। সেই ঐক্যমতের ভিত্তিতে প্রধান উপদেষ্টার উচিত যে বিচার কার্য যেহেতু আরম্ভ হয়েছে, রাষ্ট্রীয় কিছু জিনিস যেগুলা জরুরি ভিত্তিতে সংস্কার করার দরকার, সেগুলা আগামী 2-3 মাসের ভিতরে সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন দিয়ে জনগণের ম্যান্ডেট নেওয়া উচিত। এবং আমি মনে করি, ধন্যবাদ জনাব বেলাল সাহেব। আমি এক সেকেন্ড আমি মনে করি এই যে এই নতুন ভোটার যারা, বুশরা সহ লক্ষ লক্ষ নতুন ভোটার যারা এই ফ্যাসিস্টের আমলে ভোট দিতে পারে নাই, তারা মুখিয়ে আছে একটা নিজে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য। কাজে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আমি আপনার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব। ধন্যবাদ জনাব বেলাল সাহেব, ধন্যবাদ জনাব বুশরা। আমরা কথা বলেছি নির্বাচনের রোডম্যাপ নেই বা নির্বাচন কখন হবে। আমাদের এনসিপি নেত্রী বুশরা আমাদেরকে পরিষ্কার করেছেন জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। আমরা দর্শকের কাছে রাখছি দর্শক কখন নির্বাচন চাচ্ছে। আর আদতে যেটা এনসিপি যেটা আমাদেরকে যেটা সামারি টানিয়ান এনসিপি আমাদেরকে যেটা বলছে, সেটা হচ্ছে তারা সংস্কার চাচ্ছে, প্রয়োজনীয় সংস্কার, এবং যেটা হচ্ছে একটা বিচারের দাবি তারা করছে, এবং স্বৈরশাসকের বিচার হওয়ার পরে হয়তো সেই জায়গাটা তারা হয়তো স্পষ্ট নির্বাচন চায়। কিন্তু বিএনপির জায়গাটা হচ্ছে, বিএনপি যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিনিয়োগ থেকে শুরু করে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি কিংবা সরকারের অনেকগুলো বিষয় করার সুযোগ নেই, সেই সীমাবদ্ধতার জায়গা থেকে বিএনপি চাচ্ছে যে নির্বাচনটা হয়তো ডিসেম্বরের মধ্যে দিলে ভালো হয়। দুই দলের দুই মুখী যে অবস্থান, সেই অবস্থান ফিরে আসুক বাংলাদেশের রাজনীতিতে একটি সুন্দর জায়গা, এবং সেই জায়গা ব্যক্ত করে আমরা কথা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই মুখোমুখি প্রতি সপ্তাহে সোম থেকে বৃহস্পতি, বিশেষ করে বৃহস্পতি দুদিনই চলবে, এবং আমরা বিভিন্ন দল বিভিন্ন নেতা কর্মীদেরকে আনবো। আর আপনাদের কোনো পছন্দের বক্তা থাকলে, আলোচক থাকলে অবশ্যই আমাদেরকে রিকমেন্ড করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভালো জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।